শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সব দর্শকদের যারা ঠিক এইমাত্র আমার সাথে যুক্ত হলেন। আসলে আমি আমার চায়ের কাপ নিয়ে ধোয়া ওঠা গরম গরম চায়ের কাপ সকালের আরও একটি দিন আপনাদের সাথে শুরু করব বলে সকালের বাংলাদেশ নিয়ে হাজির হয়েছি। আজকের এই পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এবং যথারীতি আমরা থাকছি সারাদিন দিনব্যাপী বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেটা নিয়ে, এবং পেপারের হেডলাইন কি আছে। আমি জানি আজকে পেপারের হেডলাইন কিন্তু সব জায়গায় একই রকমই থাকার কথা হবে, কারণ কালকে আমরা সত্যি অনেক কঠিন একটা সময় পার করলাম এবং আমি আপনাদের ধৈর্যের পরিচয় দিয়েছি অবশ্যই। এবং আমি সে সাথে বলতে চাই আমাদের সকল দর্শকদেরকে যে আমার মনে হয় যে আমরা জাতিগতভাবে কালকে দেখিয়ে দিয়েছি সত্যি আমাদের ধৈর্য অপরিসীম। একদমই তাই। আর সেই রকম ধৈর্য নিয়েই আরও একটি দিনের শুরু করছি। সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আমি রুনিয়া। আর যেহেতু আমরা বলছিলামই আমরা আপডেট করে দিব, সব ইনফরমেশনগুলো শেয়ার করে নিব। আমরা এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আজ সারা বাংলাদেশে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটছে, যেগুলো আপনাদের শেয়ার করে দিলে হয়তো আপনাদের অংশগ্রহণের একটা সুযোগ সৃষ্টি হবে। প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 49তম সমাবর্তনের আবেদনপত্র বিতরণ শুরু হচ্ছে আজ থেকে। রেজিস্ট্রেশনের ফি জমা দিয়ে 11 ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র দেয়া যাবে। আগামী 13 জানুয়ারি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে 49তম সমাবর্তন। ঢাকার 100 টাকার মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের 77তম ড্র আজ বেলা 11টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রাইজ বন্ডের প্রতি সিরিজের প্রতি ড্রতে 6 লাখ টাকার একটি, 3,25,000 টাকার একটি, 1 লাখ টাকার দুটি, 50,000 টাকার দুটি এবং 10,000 টাকার 40টি সহ মোট 46টি পুরস্কার রয়েছে। বাহ, পুরস্কারের কথা শুনলেই রুনি আমার বরাবরই ভালো লাগে। তাই যারা প্রাইজ বন্ড কালেক্ট করেন তারা নিঃসন্দেহে একবার দেখে নিতে পারেন যে কোনো ম্যাচ আছে কিনা আপনার জন্য। আর ঢাকার আরও একটি খবর জানিয়ে দিব। গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রিন্ট মেকিং শিক্ষক রোকেয়া সুলতানার তত্ত্বাবধানে ঢাকা প্রিন্ট ক্লাবের প্রদর্শনী দ্য প্রিন্ট ক্লাব শো চলবে 8 নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত থাকছে। সিলেট আজ প্রয়াত বাউল সাধক দূরবীন শাহের 94তম জন্মবার্ষিকী। 94তম জন্মবার্ষিকী। 1920 সালের 2রা নভেম্বর তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলায় নোয়ারাই গ্রামের তারামন টিলায় জন্মগ্রহণ করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে জ্ঞানেশ সাগর বাউল দূরবীন শাহ পরিষদ এই উদ্যোগে সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা 6টায় আলোচনা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সিলেটের আরও একটি খবর জানিয়ে দিতে চাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইক্লিক গ্রুপ সাইক্লিক এর আয়োজনে 6 দিন ব্যাপী উইন্টার ট্রেনিং রাইডের শুরু হচ্ছে আজ নগরীর সুবিধাবাজার পয়েন্ট থেকে। সকাল 6:30 থেকে শুক্রবার ব্যতীত প্রতিদিন 1.5 ঘন্টা ধরে এই রাইড অনুষ্ঠিত হবে আগামী 8 নভেম্বর পর্যন্ত। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনার আজ শেষ হচ্ছে। সম্মেলনে চীন, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, কাজাকিস্তান বিভিন্ন দেশের সুনামধন্য গবেষক ও প্রকৌশল চিন্তাবিদ তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন। এই মুহূর্তে দিনাজপুরের একটি সংবাদ জানিয়ে দিতে চাই। ঐতিহ্যের ধারায় মানবতা জাগ্রত হোক নাটকের মঞ্চে, এই মূল প্রতিপাদ্য ধারণ করে বাংলাদেশের প্রাচীনতম নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির 100 পূর্তি উপলক্ষে 3 মাস জুড়ে নেওয়া হয়েছে নানা আয়োজন। আমরা গতকালই এই নিয়ে কথা বলছিলাম এবং আমরা রুনিয়া গতদিন কিন্তু আমাদের একজন অতিথিকেও পেয়েছিলাম যারা নাটক নিয়ে কাজ করেন। তারা একটি আয়োজনের কথা আমাদের সাথে শেয়ার করেন। মূলত এই ছিল দর্শক সারা বাংলাদেশে যে ঘটনাগুলো উল্লেখযোগ্য ঘটছে তার একটি ছোট চিত্র। আসলে পুরো বাংলাদেশে অনেক আয়োজনই থাকছে, আমরা সব আয়োজন হয়তো তুলে ধরতে পারছি না। যদি আপনারা কেউ আপনাদের আয়োজনগুলো শেয়ার করতে চান, যা করতে হবে আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, যা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। এই অ্যাড্রেসে আপনাদের যে কোনো ভালো উদ্যোগের কথা আমাদের সাথে শেয়ার করে নিতে পারেন, আমরা পুরো দেশের সাথে শেয়ার করে নেব এবং আমরাও হয়তো ঘুরে আসতে পারি। আমি তো সবসময় বলছি যে আমাদেরকে কেউ দাওয়াত দেখ, আমরা ঘুরে আসি পিঠা খাওয়ার জন্য, কিন্তু আমরা দুজন সবসময় রেডি। একদমই তাই। আর এই উপলক্ষে অনেকগুলো দাওয়াতও কিন্তু আমরা পেয়েছি, পিঠা খাওয়ার দাওয়াত। যে হোক, কতদূর যেতে পারবো জানি না, তবে চেষ্টা থাকবে পৌঁছে যাওয়ার। আর এই মুহূর্তে আমরা পত্রিকার শিরোনামগুলো আজকে আমরা পড়ে নিচ্ছি। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো থেকে আমি শুরু করছি। সেটা হচ্ছে বিদ্যুৎ বিপর্যয়ে দুর্যোগ পরিস্থিতি, জাতীয় গ্রিডে বিপত্তি কেন। বেলা 11:27 থেকে যে বিদ্যুৎ চলে গেল সেটা নিয়ে রিপোর্টটা আছে। সমস্যা যান্ত্রিক কিন্তু বিপর্যয় ছিল মানবিক। তার সাথে আছে মীর কাসেমের রায় আজ। পর্যটন মহাকাশ আকাশে বিধ্বস্ত।
আর ঠিক তেমন আর কোনো আমি খবর দেখতে পাচ্ছি না। তোমার হাতে কি আছে? রুনিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আমার হাতে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো শেয়ার করছি। প্রথমেই সেই একইভাবে বিদ্যুৎ বিভ্রাট সংক্রান্ত প্রতিবেদন। বিদ্যুৎ বিভ্রাটে ভয়াবহ বিপর্যয়, শিল্প খাতে 400 কোটি টাকা লোকসান, দেশব্যাপী বেহাল বিদ্যুৎ বিতরণ লাইন, মধ্যরাতে কাটল আধার, ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়, দেশ জুড়ে 12 ঘন্টার অবর্ণনীয় ভোগান্তি। সেই সাথে রাজনৈতিক প্রসঙ্গে একটি শিরোনাম তারা করেছে, দেশে নব্য হিটলারের জন্ম হয়েছে, জানিয়েছেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হতে নয়, ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন, আর একটা রায় দিলে লাগাতার হরতাল, জানিয়েছে জামায়াত। এবং সেই সাথে পুলিশের উপর একটি প্রসঙ্গে শিরোনাম হয়েছে, নাটক সাজিয়ে ঘুষ নিতে গিয়ে আটক ভাটারার 4 পুলিশ। এবং আরেকটি দুঃখজনক ঘটনা শেয়ার করছি, ঘুষের হাট মহাখালী অথরাইজড অফিস, মর্মান্তিক। এবং সেই সাথে রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন, বিপুল অঙ্কের খেলাপি ও মন্দ ঋণী প্রধান সমস্যা। মূলত এই ছিল দৈনিক যুগান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আমার হাতে আছে সমকালে যেটা এসে, বিদ্যুৎহীন সারা দেশ, জাতীয় গ্রিডে মহা বিপর্যয়, দায়ী কে? আর আরেকটা খবর এখানে আছে, সেটা হচ্ছে ভূতড়ে নগরী ঢাকা, হাসপাতালে নিদারুণ দুর্ভোগ, অন্ধকারে বেপরোয়া ছিনতাই। এটা নিয়ে একটু ভয় ছিল আমাদের সবারই। তীব্র পানি সংকট দেখা দিয়েছে এবং প্রধানমন্ত্রী যেটা বলেছেন, গণভবনে নয়, আগে হাসপাতালে বিদ্যুৎ দিন। তাছাড়া আর একটা ইন্টারেস্টিং খবর সমকালের পেছনের পাতায় আছে, সেটা হচ্ছে আকাশে উড়ল গাড়ি। এটা নিয়ে আমরা পরে কথা বলে নেব। তোমার হাতে কি আছে? আমার হাতে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে। দর্শক, ইত্তেফাকের শিরোনামগুলো শেয়ার করে নিচ্ছি। লালকালিতে তারা একইভাবে অন্যান্য পত্রিকার মতোই শিরোনাম করেছে, অন্ধকারে সারা দেশ, ভেড়ামারার জাতীয় গ্রিডে কারিগরি সমস্যার কারণে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র ভারত থেকে আসা 500 মেগাওয়াট লাইন বসে গেছে। সেই সাথে সীমাহীন ভোগান্তিতে নগরবাসী, গ্রিড বিপর্যয় তদন্তে গোয়েন্দা সংস্থা এবং চিকিৎসা সেবায় বিপর্যয়। শেখ হাসিনার উপর হামলার ষড়যন্ত্রে জামায়াতের মদদ, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। এবং মীর কাসেমের রায় প্রসঙ্গেও তারা শিরোনাম করেছে। একদম শেষ পাতায় যদি চলে আসি, এখানে একটি শিরোনাম যা আমার দৃষ্টি আকর্ষণ করেছে, তা হচ্ছে, সীমান্তে 33 পথে ঢুকছে ইয়াবা, সড়ক ও নৌপথে ছড়িয়ে পড়ছে সারা দেশে। মূলত আমাদের যমুনা টিভিতে আমরা এই বিষয়ে ইনভেস্টিগেশন 360-তে 3 পর্বের একটি প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছি, ইনভেস্টিগেশন। সেখানে এরকম অনেক দিক কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যা উল্লেখযোগ্যভাবে সাড়া পেয়েছে। অবশ্যই। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। আমরা দৈনিক জনকণ্ঠের প্রতিদিনের যে খবরটা আছে, সেটা হচ্ছে বিদ্যুৎহীন দেশ, জাতীয় গ্রিডে দুবার বিপর্যয়, জনদুর্ভোগ চরমে, রাজধানীতে সরবরাহ শুরু হয় রাত 8:35 থেকে, সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, তদন্ত কমিটি। আজ থেকে টানা 48 ঘন্টার হরতাল। এখানে আরেকটা খবর আছে, সেটা হচ্ছে রাজাকারের তালিকা জামায়াতই তৈরি করেছে। আর খবরের পেছনের খবরে, ট্রাইব্যুনালের দণ্ডিতরা রাষ্ট্রপতির ক্ষমার অযোগ্য হবে, এটা একটা খবর আছে। বাস এই তো ছিল আমার হাতে খবর। দর্শক, আমার হাতে একদম সর্বশেষ যে দৈনিকটি আছে, দি ডেইলি স্টার। ডেইলি স্টারের শিরোনামগুলো শেয়ার করে নিচ্ছি। প্রথমেই সেই বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে সব পত্রিকার মতো ডেইলি স্টারও শিরোনাম করেছে, ব্ল্যাক আউট, উইথাউট পাওয়ার ফর 10 আওয়ার্স, ভেড়ামারা গ্লিচ sorely tests authorities' troubleshooting ability। সেই সাথে disaster averted, hospitals ran on extra life, down digitally, death with darkness। খুব ইন্টারেস্টিং একটি শিরোনাম, ডেথ উইথ ডার্কনেস। সেই সাথে আর তেমন উল্লেখযোগ্য কোনো ইন্টারেস্টিং কোনো নিউজ আমরা পাইনি। খালেদা জিয়ার বিবৃতি সংক্রান্ত যে অন্যান্য পত্রিকা যেমন শিরোনাম হয়েছে, ডেইলি স্টারও ঠিক একইভাবে শিরোনাম করছে, আলাদা করে আর পড়ছি না। তো দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবগুলো জাতীয় দৈনিকের একটু উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ও সেই সাথে সময় হয়ে গেছে আমাদের 4 কাপে আরেকটা চুমুক দেওয়ার, আমার মনে হয়, কারণ ঠান্ডাটা পড়ছে। একদমই তাই। দর্শক, ধোয়া ওঠা 4 কাপ হাতে থাকুক, নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আপনাদের সাথে বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু সম্ভাবনার কথা নিয়ে কথা বলছিলাম এবং সেই সাথে কথা বলছিলাম এই বিদ্যুৎ বিভ্রাট নিয়ে। আসলে এই অন্ধকার নগরীতে, অন্ধকার দেশেও কিন্তু সম্ভাবনা অনেকভাবেই আমাদের মাঝে উকি দেয়। অবশ্যই প্রতিদিন আমাদের মাঝে এরকম অনেক চিন্তার আবিষ্কার ঘটে বা অনেক চিন্তার আবির্ভাব ঘটে, যে চিন্তাগুলোকে কিছু মানুষ লাগাতার পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সত্য করে তোলার চেষ্টা করেন। আর এই সম্ভাবনাগুলোই আমাদের বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে প্রতিবার গর্বিত করে, প্রতিবার আমাদের পদক্ষেপ এক ধাপ এগিয়ে নিয়ে যায় বহির্বিশ্বের কাছে, যেখানে আমরা প্রমাণ করতে সক্ষম হই যে অন্যতম সুখী রাষ্ট্রগুলোর মাঝে আমরাও একটি। সম্ভাবনা যেখানে উকি দেয়, এরকমই একটি দেশ আমাদের দেশ বাংলাদেশ। আর এই সম্ভাবনার হাত ধরে আমাদের তরুণ প্রজন্ম অনেক সুন্দরভাবে এবং অনেক সুগঠিতভাবে অর্গানাইজড ওয়েতে আমাদের মাঝে কিন্তু এখন এগিয়ে যাচ্ছে এবং অনেক ধরনের কাজ করছে। ঠিক এমনই একজনকে নিয়ে আজ আমরা হাজির হয়েছি, যারা এরকম বিভিন্ন সম্ভাবনার স্বপ্ন দেখে তা বাস্তবায়নে সচেষ্ট থাকেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কৌশিক জামান, যিনি একজন উদ্যোক্তা এবং তাদের ব্যক্তিগত পর্যায় থেকে তাদের আনুষ্ঠানিকভাবে তারা শীতার্ত মানুষের জন্য এবার শীতবস্ত্র সংগ্রহ করছেন, তাই তো? জি। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো, তবে তার আগে রুনিয়ার একটি প্রশ্ন আছে আপনার কাছে। শুভ সকাল কৌশিক। শুভ সকাল। রুনিয়ার প্রশ্নটা রেডি করে আমার ফেলবেন। প্রশ্নটা হচ্ছে, আপনার সকালটা কিভাবে শুরু হয়? সকালটা আসলে রোমান্টিক ভাবে আমি বলতে পারছি না। আমার সকাল আজকে যেমন অনেক সকালে আমি উঠেছি, কিন্তু নরমালি আমার সকাল আসলে অনেক দেরিতে শুরু হয়। আচ্ছা, যত দেরিতে তারপর কি করেন, মানে প্রস্তুতিটা কি থাকে সকালের? সকালে উঠে যে নরমাল যেরকম প্রস্তুতি থাকে সেরকমই থাকে। অফিসে যাওয়ার জন্য রেডি হই, অফিসের জন্য বের হই। এই তো, রাস্তায় অনেক জ্যাম থাকে, যেটা আমাদের ঢাকার খুব একটা নরমাল ব্যাপার, এরকমই। আচ্ছা, কৌশিকের ব্যাপারে যখনই বলছিলাম, কৌশিক, আমরা একটি বিষয় আনলাম যে আপনি উদ্যোক্তা, ব্যক্তিগত উদ্যোগ এবং আনুষ্ঠানিকভাবে অর্গানাইজড ওয়েতে আপনারা একটি কার্যক্রম পরিচালনা করছেন, শীতার্তদের জন্য শীতবস্ত্র সংগ্রহ করছেন। জি। প্রতি বছরই কি আপনারা এরকম করেন? জি, গত 3 বছর ধরে আমরা প্রতি বছরই করছি। গত 3 বছর ধরে আপনাদের অর্গানাইজেশন থেকে একটু নামটা যদি জানতাম। আমরা অ্যাকচুয়ালি কোনো অর্গানাইজেশনের আন্ডারে করছি না। আমরা ফ্রেন্ডরা যারা মনে করে যে পার্সোনালি আমাদের ইনভলভ হওয়া উচিত সোশ্যাল কাজের জন্য, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে নিজেদের সন্তুষ্টির জন্য অ্যাকচুয়ালি আমরা এই কাজগুলি করে থাকি। এর জন্যই আমরা প্রতি বছর, আপনি জানেন, সবাই জানে, সবসময় নিউজ হয় যে শীতবস্ত্রের জন্য আমাদের উত্তরবঙ্গ বা ওই সাইডে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই সময় অনেক কষ্ট পায় গরিবেরা। তো এর জন্য আমরা এবার যেমন শীত আসার আগে এর জন্য আমরা শুরু করতে চাচ্ছি, যে কারণ কালেক্ট করতে করতে অনেক দেরি হয়ে যায় আসলে। তো যত তাড়াতাড়ি শুরু করা যায় তত তাড়াতাড়ি ভালো। তো আপনাদের এই ক্যাম্পেইনটা কিভাবে চালান? আপনার মানুষজনের কাছে খবরটাকে কিভাবে পৌঁছান? এখন সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে কমিউনিকেট করার জন্য ফেসবুক। সো আমরা ফেসবুকে একটা ইভেন্ট খুলেছি, ফেসবুকেই যে যার ফ্রেন্ডদেরকে নক করছে যে হ্যাঁ তোমার বাসায় কি পুরনো কাপড় আছে কিনা, তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো। আমি নিজেও এরকম করেছি, আমি আমার অফিসকে বলেছি। সবাই আমরা এইভাবে কালেক্ট করে তারপরে আমরা ভলেন্টিয়ারও কালেক্ট করছি, যারা কাজ করতে চায়, যারা উইন্টারের ছুটিতে গ্রামে যেতে চায়, নিয়ে যেতে চায় কাপড়, ওখানে ডিস্ট্রিবিউট করতে চায়, আমাদের সাথে কথা বললে আমরা সেভাবে এই জিনিসটা সহায়তা করব। আচ্ছা কৌশিক, একটু যদি জানতে চাই, এই যে আপনি বললেন ফেসবুকে সবাই যুক্ত হচ্ছে, ফেসবুকের মাধ্যমে হচ্ছে, একটু জানতে চাই ফেসবুকে যদি কেউ আপনাদের খুঁজে পেতে চায় সেক্ষেত্রে কি করতে হবে? ফেসবুকে আমাদের একটা ইভেন্ট আছে, লেটস রাইজ ওয়ান্স এগেইন দিস উইন্টার। এই ইভেন্টটা সার্চ করলেই আমাদেরকে পেয়ে যাবে। বাহ, বেশ। আরো একটি বিষয় আমি একটু জেনে নিতে চাই রুনিয়া, আমি জানি তোমার মাথায় অনেক প্রশ্ন আসছে, তার আগে কৌশিকের কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে কৌশিক, কোনোভাবে কি মনে হয় আমাদের এই যে সামাজিক কার্যক্রমগুলো বা এই ধরনের যে মুভমেন্টগুলো খুব বেশি এখন ফেসবুক কেন্দ্রিক হয়ে যাচ্ছে? আসলে ফেসবুকের বাইরে আমরা কিছু চিন্তা করতে পারছি না, একদমই ভিন্ন প্রসঙ্গ, তো জানতে চাই। হ্যাঁ, হতে পারে। আসলে ফেসবুক এত ইজি যে একজনের সাথে কানেক্ট করা, আপনার নিজের মন মানসিকতার সাথে মিলবে এরকম মানুষ খুঁজে বের করা এত ইজি যে সবাই এখন ফেসবুকেই আসে। জিনিসটা অনেক সোজা হয়ে গিয়েছে, কারণ অন্য সময় হলে আমাদের হয়তো অনেক কিছু করতে হতো, পোস্টারিং করতে হতো, বিভিন্ন জায়গায় যেতে হতো, লিফলেট দিতে হতো, অনেক সময় লাগতো, যে জিনিসটা এখন ফেসবুকে আসলে খুব কম সময় লাগে। এর জন্যই এটা কিছু করা নেই আসলে। যেটা তিনি বললেন এটা কিন্তু ঠিক, যে সমমনা মানুষ অনেক সহজে আমরা না বেছে নিতে পারি। সমমনা মানুষের প্রেম হয়ে যায়, সেক্ষেত্রে বিয়ে হয়ে যায়, এরকম ঘটনা আমরা দেখেছি। সেই প্রসঙ্গে আসছি না, রুনিয়ার প্রশ্নগুলো রুনিয়া করবো। আমি জানছি এখন সদস্য সংখ্যা এমনি আপনাদের গ্রুপে কতজন আছে?
আমরা শুরু করেছি, আমরা ফ্রেন্ডরা যারা মিলে শুরু করেছি তারা 15 জনের মতো। বাট যখন একটা ইভেন্ট হয় এই ধরনের, তখন দেখা যায় যে এরকম সমমানা লোকজন হয়ে 40-50 অনেক আরো বেড়ে যায় অনেক সময়। আচ্ছা, তো যখন আপনার ঢাকা থেকে ধরেন জিনিস কালেক্ট করছে, আপনারা কি ঢাকার বাইরে থেকেও কালেক্ট করেন? ধরেন যদি কেউ রাজশাহীতে আছে বা রংপুরে আছে, কেউ যদি ওই দায়িত্বটা নিতে চায়, যে যেমন আমরা চট্টগ্রামে আমার যারা ফ্রেন্ড আছে তারা বলেছে যে তারা চট্টগ্রামের হয়ে কালেক্ট করবে। আচ্ছা আচ্ছা। এখন চট্টগ্রামের মধ্যেও তারা ডিস্ট্রিবিউট করতে পারে। আমি যেমন পার্সোনালি সবসময় ঢাকার মধ্যে ডিস্ট্রিবিউট করে এসেছি, কারণ আমার ঢাকার বাইরে যাওয়া হয় না। কিন্তু আমার ফ্রেন্ড আবার যে রাজশাহী যায়, সে আমাদের কাছ থেকে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, রাজশাহীর অমুক জায়গায় আমি যাব, নেত্রকোনার অমুক জায়গায় আমি যাব, আমি ওখানে কাপড় দিই। তো গত বছর আপনারা এরকম আরেকটা করেছিলেন শীতবস্ত্র বিতরণ, তো ওই গত বছর আপনাদের এটা কেমন ছিল, মানে রেসপন্স কতটুকু ছিল, লোকজন কতটা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছে আপনার? লোকজন সবসময় স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে, কারণ যেটা হয় যে শীতবস্ত্র সবসময় আমাদের কাছে কিছু পুরান কাপড় থেকেই যায় প্রতি বছরই। সেই সময় সবাই মোটামুটি, এটা গত 4-5 বছর ধরেই হয়ে আসছে দেখে সবাই মোটামুটি জমিয়েই রাখে কাপড়গুলো, যে আচ্ছা শীতের সময় লাগে, গরিবদেরকে দিয়ে দিব। তো আমরা বেশ ভালোই রেসপন্স পাই, এবং আমরা ছাড়াও তো অনেকেই এই কাজগুলি করে, সবাই করে। সো বেশ ভালোই হয়, ভালোভাবে হয়। কৌশিক, একটু জানতে চাই, আপনার কি মনে হয় না যে আমাদের এখন যে পরিস্থিতি, যে কোনো সময় প্রয়োজনের তাগিদে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়, তারপরে প্রয়োজনটা ফুরিয়ে গেলে বছর জুড়ে এটাকে কালচার করা হয় না? সেক্ষেত্রে কি আপনাদের এমন কোনো পরিকল্পনা আছে যে সারা বছর জুড়ে আপনারা এটা প্ল্যান করে রাখছেন, যে আপনারা গো থ্রু করবেন পুরো বছর জুড়ে, দেখবেন ইভেন্টগুলো নিয়ে ভাববেন আবার? আমরা হ্যাঁ এরকম করে আসলে ভাবার চেষ্টা করি, কিন্তু আসলে সবসময় হয়ে ওঠে না। শীতবস্ত্র তার সবসময় লাগে না। যেমন আমরা ঈদের আগে পথ শিশুদের জন্য কাপড় কালেক্ট করি, এরকম পুরান হতে পারে, নতুন হতে পারে, যেটা করে। সো এই ধরনের আমাদের একটা অ্যাক্টিভিটিস থাকেই, যে আসলে ছোটদের জন্য যা করা যায়। পথ শিশুদের পড়াশোনার জন্য আমরা কিছু ইভেন্ট করি ছোটখাটো, খুব ছোট লেভেলে, মানে যারা আমাদের মতো লোকজন, আমাদের মতো ফ্রেন্ডরা যারা করতে চায় ভলেন্টারিলি। এখানে যেহেতু টাকা পয়সার ব্যাপার থাকে না, আর্থিক কোনো ব্যাপার নাই। আর্থিক ব্যাপারটা যেহেতু আনলেন, আমি একটু জানতে চাই যে আপনারা কি শুধু শীতবস্ত্র, কোনো আর্থিক সাহায্য নিচ্ছি না আমরা? আচ্ছা, সেক্ষেত্রে শুধু যারা কাপড় দিতে চায়, একটু দর্শকদের সাথে আমরা শেয়ার করে নিব রুনিয়া বিষয়টা। দর্শক, আপনারা যারা শীতবস্ত্র বিতরণ করবার চিন্তা করছেন, বা যারা শীতবস্ত্র কিছুটা জমিয়ে রেখেছেন, বা বছর শেষে যখন শীত আসবে তখন বিলে দিতে চান, তখন এই যে আমাদের কৌশিকের মতো যারা কাজ করছেন, উদ্যোক্তা যারা শীতবস্ত্র শীতার্তদের কাছে পৌঁছে দিচ্ছেন, নিঃসন্দেহে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেটস রাইজ ওয়ান্স এগেইন ইন দিস উইন্টার, এই শিরোনামে তাদের ফেসবুকের একটি পেজও আছে, যুক্ত হতে পারেন, তাদের সাথে পৌঁছে দিতে পারেন তাদের কাছে শীতবস্ত্রগুলো। রুনিয়া, আমার জানার ইচ্ছা ছিল যে এই যে পথ শিশুদেরকে নিয়ে যখন আপনারা কাজ করেছিলেন, ঈদের জিনিস যখন আপনারা দিয়েছিলেন, তখন সেটা কি রকম ছিল, অনুভূতিটা কেমন ছিল? আসলে এই অনুভূতিটার জন্যই আমরা কাজ করি। তাদের যখন যে মুখে যে হাসিটা দেখা যায়, যে আচ্ছা আমি একটা নতুন জামা কাপড় পেয়েছি, বা আমি, মানে এটা বলে না তারা হয়তো সেভাবে, মানে তারা এক্সপ্রেস হয়তো করতে পারে, মানে আমরা যেভাবে চাই সেভাবে হয়তো এক্সপ্রেস করতে, কিন্তু তাদের মুখ দেখতে বোঝা যায় যে তারা কতখানি খুশি হচ্ছে। ওই খুশিটাই আমাদের কাছে অনেক বড় খুশি। আসলে এই যে ভলান্টিয়ার ওয়ার্ক করতে গেলে আমার মানে এটাই মানে সবচেয়ে বড় পাওয়া, তাদের এই যে অ্যাপ্রিসিয়েশন গুলো, এই যে হয়তো অনেকে বলতেও পারে না, শুধু একটা হাসি, শুধু একটা তাকিয়ে থাকা, হ্যাঁ এটা অনেক, আসলেই অনেক। নিঃসন্দেহে আমিও করেছি কিছু ভলান্টিয়ার ওয়ার্ক, ওইখানকার যে অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যায় না। একটু কৌশিকের কাছে খুব আগ্রহ হচ্ছে, একটু জেনে নিতে চাই, সেটা হচ্ছে এই যে আপনারা শিশুদের জন্য, পথ শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, আপনাদের এরকম স্কুলে মানে কতজন রেগুলার? আমরা অ্যাকচুয়ালি ডিরেক্ট স্কুলে না, যে পথ শিশুরা যারা স্কুলে পড়ছে তাদের টিউশন ফি অনেক সময় লাগে, বিশেষ করে বই খাতার অ্যাকচুয়ালি খরচটা যেটা, এগুলি আমরা বের করি। আচ্ছা, যদি তাদের পড়াশোনার কোনো হেল্প লাগে, যে এই জিনিসটা ভাইয়া বুঝছি না, সেক্ষেত্রে ভলেন্টারিলি কেউ আমরা কাজ করি, যে আচ্ছা এটা এই অঙ্কটা এইভাবে করতে হবে। কারণ স্কুলে যেটা হয়, পথ শিশুদের স্কুলগুলি যেমন সুরভি স্কুল বা এরকম অনেক ছেলে মেয়ে একসাথে পড়ে, তো অনেক সময় জিনিসটা আসলে আলাদা করে কেয়ার করা হয় না, অনেকের লাগে। নর্মালি ওনারা অনেক ভালো কেয়ার করেন, কারণ আমি ওনার বাচ্চাদের কথাবার্তা শুনে, আচ্ছা বা ভালোই তো আজকে স্কুলে পড়ানো হয়, তো ভালোই লাগে, ওরা খুব এনজয় করে স্কুলে পড়াটা। আমি নিজে কখনো স্কুলে পড়াটা এনজয় করিনি, তো মজা লাগে ওদের কথাবার্তাগুলি শুনতে। সেক্ষেত্রে এই যে টিউশন ফির যে দায়িত্বটা আপনারা নিচ্ছেন, এটা আর্থিকভাবে আপনারা নিজেরা আর্থিকভাবে করি, এটা খুব সামান্য, কারণ এই স্কুলগুলিতে আসলে টিউশন ফি খুব বেশি না, এটা যে কেউ আসলে বেয়ার করতে পারে। সেক্ষেত্রে আমার একই প্রশ্ন, যদি কেউ আপনাদের সাথে যুক্ত হতে চায়? হ্যাঁ অবশ্যই, ফেসবুকে ওই ইভেন্ট থেকেই হবে, যে কেউ যদি যুক্ত হতে চায়, আমরা কোনো সমস্যা নেই। এমনি আপনাদের কোনো গ্রুপ আছে? গ্রুপের নাম আলাদাভাবে আমাদের আসলে কোনো গ্রুপ নেই। এটা আমরা আসলে ওইভাবে করি না, প্রমোশনও করি না, কারণ হচ্ছে যে এটা নিজের দায়বদ্ধতা থেকে করা, আমরা আসলে ওই কমার্শিয়াল কোনো পারপাস নেই এর পিছনে। বেশ,
আর যদি কখনো এটা ব্যাপকতা লাভ করে, অনেক দূর ছড়িয়ে যায়, সেক্ষেত্রে প্ল্যান কি? আপাতত সেরকম কোনো প্ল্যান নেই। ব্যাপকতা ছড়িয়ে গেলে সেটা সমাজের জন্যই ভালো। এটা হলে এমনিই হবে, হচ্ছে এমনিই। আমিও একজনের দেখা দেখে এসেছি, আমার দেখা দেখে আরেকজন আসবে। সো এটা হবে, এটা নিয়ে আমরা আসলে চিন্তা করি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারি? রুনিয়ার মাথায় হ্যাঁ, অনেক please, প্রশ্ন আছে, না, আমি না, জানি সে তুমি তাকিয়ে আছে না, আমার না, দিকে। তুমি করে ফেলো, তুমি কৌশিক, করে ফেলো। যদি কোনো সংস্থা বা অর্গানাইজেশন, সে ফর এক্সাম্পল তারা কোনো একটি হিউম্যানিটেরিয়ান কাজের সাথে আছে, তারা চাচ্ছে যে তাদের আরো কিছু হ্যান্ড ডেভেলপ হোক উইং হিসাবে, সেক্ষেত্রে কি আপনাদের এই ওয়েলকামনেসটা থাকবে যে আপনারা কাজ করতে আগ্রহী? হ্যাঁ, অবশ্যই আমরা এভাবে কাজ করতে আগ্রহী। আগেও কাজ করেছি এবং আমরা চেষ্টা করবো যতদিন পক্ষে সম্ভব, কারণ নিজেদেরও একটা ব্যস্ততা আছে জীবনে, এর পাশাপাশি আমরা কাজ করতে আগ্রহী। বাহ, বেশ ভালো কৌশিক, আপনার সাথে অনেকগুলো কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, জানতে পারলাম। এবং এই যে স্পিরিটটা আমাদের ইউথের মাঝে, আমি নিজেকে এখন ইউথের সদস্য বলে মানি, আমি চাই রুনিয়াও মানুক বিষয়টা। এই যে স্পিরিটটা, আমরা চাই স্পিরিটটা আর অনেকদিন ধরে রাখুক বাংলাদেশ। এবং যতদিন কথায় এখন বলে না যে যতদিন আমাদের হাতে বাংলাদেশ, ততদিন আসলে পথ হারাবে না কোনোদিন। আর এই যে আপনাদের ক্যাম্পেইনটা শুরু হলো, এই বিষয়ে আর একদম ছোট করে একটু জানতে চাই, শুরু হয়েছে ঠিক কবে থেকে এবারের যে কার্যক্রম? গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। কবে পর্যন্ত আপনারা এটা কন্টিনিউ করছেন? যতদিন সম্ভব আর কি। তো আমরা ধরে নিচ্ছি এই মাসটা, নভেম্বরটা, কারণ নর্মালি ডিসেম্বরেই আসলে শীতটা ভালো মতো পড়ে। তবে শীত যদি আগে থেকে শুরু হয়, আমরা হয়তো আগে থেকে শুরু করে দিব। তাহলে আপনারা কি সবকিছু আসলে একসাথে কালেক্ট করে তারপর সেটা কি ডিস্ট্রিবিউশনে যাচ্ছে? সেভাবে আসলে হবে না মনে হয়। যেটা হবে যে কিছু কাপড় চলে আসলো, আমরা ওগুলো আগে ডিস্ট্রিবিউট করলাম ওই এলাকায়, এইভাবে ঠিক করে যে যেখানে আগে দরকার, শীত যেখানে আগে বেশি পড়েছে, এরকম করে আর কি জিনিসটা, মানে সিচুয়েশন বুঝে আসলে জিনিসটা হবে ডিসিশন। আচ্ছা, মানে গতবারেরটা যদি একটু আপনি জানতে চাই যে কি পরিমাণে কাপড় এসেছিল? গতবার আসলে আমরা একটু দেরি করে ডিস্ট্রিবিউটটা শুরু করেছিলাম, তো বেশ ভালো হয়েছিল। আমরা অ্যাকচুয়ালি গতবার আসলে ঢাকার বাইরে নেত্রকোনাতে শুধুমাত্র আমরা গিয়েছিলাম। আচ্ছা, আনুমানিক কতজন মানুষকে সাহায্য করতে পেরেছিলেন? প্রায় 200-র মতো। বাহ, এটা আমি মনে করি মানে এক নেত্রকোনার মতো জায়গাতে 200 মানুষকে করা, এটা খুবই ভালো। এবং এইবার কি রকম আশা করছেন, কতটা হবে? আসলে এটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না, তো এরকমই হবে আসলে ধরে নিচ্ছে। তবে আমরা এবার আরেকটু উত্তরে বা এই দিকগুলিতে আরেকটু কভার করতে চাই যদি সম্ভব হয়। আর যদি পুরোপুরি সম্ভবও না হয়, ভলেন্টিয়ারদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো ভলেন্টিয়ার যদি না পাই, আমরা হয়তো আরেকটা গ্রুপের সাথে জয়েন্টলি করে করতে পারি জিনিসটা। কারণ ব্যাপারটা আসলে ডিস্ট্রিবিউট না, ব্যাপারটা আসলে যে কতখানি উপকৃত হচ্ছে লোকজন, সেটা। সো ওইটার দিকে আমরা বেশি ফোকাস করব যে আচ্ছা, আরেকজনের সাথে যদি কাজ করলে আমাদের আরেকটু সুবিধা হয়। অবশ্যই, যদি আমাদের কভারেজটা একটু বেশি হয়, আমরা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করব। আর আপনাকে আরেকবার ধন্যবাদ দিয়ে নিতে চাই যে আপনি এসেছিলেন, আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদের উদ্যোগের কথাটা আমাদের জানালেন। আমরা আশা করছি আমি রুনিয়া ব্যক্তিগত পর্যায় থেকে আমরা যদি যুক্ত হতে পারি, নিঃসন্দেহে উইড লাভ ইট। অবশ্যই আমার দর্শকরা নিঃসন্দেহে তাই চাবে। একটু দর্শকদের সাথে শেয়ার করি। দর্শক, যারা শীতবস্ত্র বিতরণ করবে বা শীতবস্ত্রগুলো শেয়ার করে নিতে চাচ্ছেন, একটু সুবিধা বঞ্চিত যে কোনো শ্রেণীর সাথে, অথবা এমন যাদের অনেক বেশি প্রয়োজন, আপনার বাসার অনেক কাপড়ই তো থাকে যেগুলো পরে থাকে, পরা হয় না, নিঃসন্দেহে এই মানুষগুলো যারা সংগ্রহ করছেন তাদের কাছে পৌঁছে দিতে পারেন। আপনার একটি পরে থাকা কাপড় হয়তো আপনার কোনো প্রয়োজনে আসবে না, বাট একজন হতদরিদ্র মানুষের জীবনে বেঁচে থাকার অবলম্বন হয়ে থাকবে। আহ্বান জানাচ্ছি নিজেদের ব্যক্তিগত পর্যায় থেকে আমরা যাতে সচেষ্ট হই প্রতিটি মানুষের পাশে এসে দাঁড়ানোর, কারণ এন্ড অফ দ্য ডে, দিনের শেষে আমাদের মানুষের পাশে মানুষ ছাড়া এসে দাঁড়াবার কেউ নেই। একদম ঠিক কথা। রুনিয়া চুপ হয়ে গেছে, সে একদম ঠিক কথা বলে স্বীকার করেন না। আমাদের অতিথিকে আমরা বিদায় জানাচ্ছি, আর এই মুহূর্তে নিয়ে নিব ছোট একটা বিরতি। আপনাদের সাথে থাকছি, কৌশিককে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রত্যয় ব্যক্ত করছি যে এরকম ভালো উদ্যোগের সাথে সকালের বাংলাদেশ সবসময় থাকবে, আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবে। এবং সকালের বাংলাদেশ চাইবে আমাদের যে 11,000 নতুন ফলোয়ারের যে পরিবার, এবং সেই সাথে 1,47,570 বর্গ কিলোমিটার ব্যাপী যত বাঙালি আছি আমরা, যত বাংলাদেশি আছি, আমরা প্রত্যেকে এগিয়ে আসবো প্রত্যেকের জন্য। ঠিক এই নোটে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, চায়ের কাপ হাতে ফিরছি এক্ষুনি।
বিরতি থেকে আমরা ফেরত চলে এসেছি। আমরা কথা বলছিলাম কিছু সম্ভাবনা নিয়ে এবং কিছু আলো নিয়ে। আসলে আমাদের দেশে এই যে ছেলেমেয়েরা এখনকার জেনারেশন, কিন্তু আমি মনে করি যে অনেক বেশি অ্যাডভান্স, তারা কিন্তু সমাজ নিয়ে অনেক বেশি ভাবে। যদিও আমরা মনে করি এগুলো ঘর ছাড়ার দল, এগুলো কিছু হবে না। হ্যাঁ, তোমাদের জেনারেশন। আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতন। এবং এই যে শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে নিয়ে যে কোনো কিছু যে হয়, এই জেনারেশনে তুমি নেই? হ্যাঁ, আমি জেনারেশনের উপরের দিকে। আচ্ছা ঠিক আছে, জেনারেশনের উপরের দিকে। তো তোমার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এই যে অসাধারণ উদ্যোগগুলো অবশ্যই। প্রত্যেকের ব্যক্তিগত চিন্তা থেকে কিন্তু বিষয় আসে, এবং এটাই প্রমাণ করে দেয় যে আমাদের প্রত্যেকের মাঝে একজন ভালো মানুষ আছে, আমাদের প্রত্যেকের মাঝে একজন মানুষ আছে যে এগিয়ে আসতে চায়, আরেকটি মানুষের পাশে দাঁড়াতে চায়। এরকম মানুষগুলোকে আহ্বান জানাচ্ছি, আপনারা এগিয়ে আসুন। এরকম অনেক মানুষের দরকার আমাদের এই দেশে, কারণ আমাদের সীমাবদ্ধতার কথা শুধু আমরাই জানি, আমাদের দুর্বলতা শুধু আমরাই বুঝতে পারবো, আমাদের দুঃখ কষ্টগুলো শুধুমাত্র বাংলাদেশি হিসাবে আমরাই অনুভব করব। তাই এর সমাধান করতে হলে আমাদেরই এগিয়ে আসতে হবে। আর এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আছে আমাদের সহকর্মী তানভীরের কাছ থেকে জেনে নিব আজকে দিনের সর্বশেষ সংবাদ শিরোনাম। শুভ সকাল তানভীর। শুভ সকাল জুবাই, ধন্যবাদ আপনাকে আমার কাছে ফিরে আসার জন্য। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের হেডলাইন নিউজে। জানিয়ে দেব আজকের প্রধান হেডলাইন নিউজগুলো। আলবদর বাহিনীর তৃতীয় প্রধান মীর কাশেম আলীর মানবতা বিরোধী অপরাধ মামলার রায় দেওয়া হবে আজ। 6 মাস ধরে অপেক্ষমান রাখার পর বৃহস্পতিবার রায়ের এদিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 71 হত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট সহ 14 অভিযোগে গত বছরের 5 সেপ্টেম্বর মীর কাশেমের বিচার শুরু হয়। সব অভিযোগই চট্টগ্রাম নির্যাতন ক্যাম্প ডালিম হোটেল কেন্দ্রিক। স্বাধীনতার পর সৌদি আরবে পালিয়ে যান মীর কাশেম, ফিরে আসেন বঙ্গবন্ধু হত্যার পর, গঠন করেন ইসলামী ছাত্র শিবির। 1980 সাল থেকে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য তিনি। দেশে বিদেশে জামায়াতের আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রকও এই মীর কাশেম। শুরু হয়েছে জামায়াতের ডাকা 48 ঘন্টার শেষ দফার হরতাল। সকাল 6টায় শুরু হওয়া এই হরতাল চলবে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় সড়কে গাড়ি চলাচল করছে কিছুটা কম। ব্যক্তিগত গাড়ি কম হলেও গণপরিবহন চলছে অন্যান্য দিনের মতোই। খুলনায় বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের কারণে খুলনা মহানগরীতে হরতাল শিথিল করেছে জামায়াত শিবির কর্মীরা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বুধবার নিজামী ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। সেই আদেশের প্রতিবাদে হরতাল ডাকে জামায়াত। শনিবার সারাদিন ভোগান্তির পর রাজধানীর অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। তেজগাঁও, রামপুরা, যাত্রাবাড়ি, মালিবাগ, মতিঝিল ও পুরনো ঢাকায় এরই মধ্যে বিদ্যুৎ ফিরে এসেছে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়ার বেশ কিছু জেলাতেও দেখা মিলেছে বিদ্যুতের। শেষ খবর পর্যন্ত বিদ্যুতের উৎপাদন ৩৫০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী আশা প্রকাশ করেন সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে আজকের মধ্যেই। ঢাকা নবাবপুরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েক লাখ টাকার কেমিক্যাল। দমকল বাহিনীর 20টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার রাত 8:30টায় হঠাৎ 7তলা ভবনের 5 তলায় আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণের খবরও। বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান হিসেবে ইসাক জিদাকে সমর্থন দিয়েছে সেনাবাহিনী। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট ব্লেইজ কম্পাওরের বিদায়ের পর জিদাকেই সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই বিবৃতিতে সেনাপ্রধান হনেরো ট্রায়োরের স্বাক্ষর ছিল। এর আগে ট্রায়োরে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছিলেন। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করলে 60 থেকে 90 দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজন করতে হয়। সে বিধি মেনে দ্রুত গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ হারল বার্সেলোনা। বার্সা কোচ লুইস এনরিকের সাবেক ক্লাব সেল্টা ভিগোর কাছে 1-0 গোলে হেরেছে তারা। নিউ ক্যাম্পে মেসি, নেইমার, সুয়ারেজরা ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ চালালেও সাফল্যের দেখা পায়নি। 65 মিনিটে ম্যাচের ধারার বিপরীতে সফরকারীদের এগিয়ে দেন দলের আর্জেন্টাইন ফরওয়ার্ড ওয়াকিন লারিভে। এই হারে শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে গিয়েছে কাতালান জায়ান্টরা। El toque de espola de Nolito, ex del Barcelona, maravilloso de la Ribey. Séptimo gol de la temporada muy pronto. বার্সেলোনার হারের দিন লা লিগায় জয় পেয়েছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকো। কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজের জোড়া গোলে
গ্রানাডাকে 4-0 ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 2 মিনিটে রিয়ালকে লিড এনে দেন রোনালদো। বেনজেমার পাস থেকে 31 মিনিটে দারুণ এক ভলি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেজ। দ্বিতীয়ার্ধে গ্যালাকটিকোদের হয়ে আরও 2টি গোল করেন বেনজেমা আর রদ্রিগেজ। এই জয়ে 10 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে রিয়াল মাদ্রিদ। এদিকে ভিসেন্তে ক্যালদেরনে খেলার প্রথমার্ধে স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদের কঠিন পরীক্ষা নেয় কর্ডোবা। 44 মিনিটে ফরাসি স্ট্রাইকার অ্যান্টোনিও গ্রিজম্যানের গোলে লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে 53 মিনিটে আলজেরিয়ান ফুটবলার নাবিল ঘিলাসের গোলে সমতায় ফিরে কর্ডোবা। 5 মিনিটের ব্যবধানে গ্রিজম্যানের দ্বিতীয় গোলে 2-1 লিড নেয় চ্যাম্পিয়নরা। ম্যাচের অপর 2 গোল করেন মারিও মানজুকিচ আর রাউল গার্সিয়া। অন্যদিকে বুন্দেসলিগার হাই ভোল্টেজ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে 2-1 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে মার্কো রয়েসের গোলে লিড নেয় সফরকারীরা। ম্যাচের 72 মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান এই মৌসুমে ডর্টমুন্ড থেকে বায়ার্নে যোগ দেয়া রবার্ট লেভানডোভস্কি। খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে আরিয়ান রবেনের পেনাল্টি থেকে জয় নিশ্চিত হয় বাভারিয়ানদের। দর্শক, এই ছিল আমার কাছে আজকের হেডলাইন নিউজে। ফিরে যাচ্ছি আবারও সকালের বাংলাদেশে জুবায়ের এবং রুনিয়ার কাছে। জুবায়ের, ধন্যবাদ জানাচ্ছি তানভীর আপনাকে। তানভীর আহমেদ ইমন, আপনি সকালবেলা আমাদের এত সুন্দর করে নিউজ আপডেটগুলো জানিয়ে দিলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে আপনার সাথে নিউজ রুমে আমাদের যত সহকর্মী রয়েছে সবাইকে শুভ সকাল। আর যেহেতু আজ হরতাল, সবাই সবার কর্মক্ষেত্রে ছুটবেন, অ্যাসাইনমেন্টে বেরোয় যাবেন, সবাই যাতে নিরাপদে থাকে এটাই প্রত্যাশা। এবং ধন্যবাদ তানভীর। হ্যাঁ না, ধন্যবাদটা দিয়ে দিলাম, তুমি তো কথা বলে আমাকে সুযোগ দাও না। দুঃখিত রুনিয়া, তানভীর তোমার জন্য অপেক্ষা করে থাকে তো আমি সুযোগ পাই না কখনো। তানভীরকে সকালে এক ঝলক দেখলাম মাত্র। এক ঝলকই দেখলে? আচ্ছা ঠিক আছে, দ্বি ঝলক দেখার জন্য তানভীর অপেক্ষা করছিল। কিন্তু আমরা অন্য কিছু ঝলক দেখি, আমরা সকালে মর্নিং এর একটা ঝলক দেখি, মর্নিং টু ভিজুয়াল দেখিনি। সকালের বাংলাদেশ। মন ভালো হয়ে গেল, অদ্ভুত সুন্দর। মানে ও তো ভাষা হারিয়ে ফেলেছে আসলে, ওকে এরকম কিছু দেখে ভাষা হারানোরই কথা। অনেক সুন্দর, অসাধারণ, অদ্ভুত, আর কি বলবো জানি না, বিশেষণ আমার জানা নেই, বিশেষণ জানা নেই। কিন্তু এতগুলো সুন্দর সুন্দর দৃশ্য একসাথে, আমি মানুষ হিসেবে অনেক স্লো, আমার মাথায় একসাথে অনেক কিছু কাজ করে না একদমই। তো এত সুন্দর জিনিসগুলো একটার পর একটা যখন আসছে, ফড়িং, প্রজাপতি, শিশির, এরকম ঘাসফুল, অদ্ভুত অদ্ভুত। আমি তাহলে তোমাকে আরেকটু হয় না, তোমাকে বন্ধ করে দিই, ঠিক আছে? আমার মনে হয় এখন আমি তোমাকে আরেকটা সুন্দর নগর থেকে ঘুরে নিয়ে আসছি, সিলেটে চলে যাচ্ছি প্রত্যুষের কাছে। প্রত্যুষ, শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। আসলে আজকে এমন একটি দিন, এই দিনে জন্মগ্রহণ করেছিলেন সিলেটের
খ্যাতনামা বাউল সাধক, মরমী সাধক এবং সিলেট অঞ্চলের লোকজন যাকে জ্ঞানের সাগর উপাধিতে ভূষিত করেছিলেন, একজন মরমী সুরস্রষ্টা দূরবীন শাহ। দূরবীন শাহর জন্ম কিন্তু এই সিলেট অঞ্চলের সুনামগঞ্জে। আসলে সুনামগঞ্জের কথাটা একটু আলাদাভাবে বলতে হয়। অনেক মরমী সাধক, হাসন রাজা, রাধারমন, বাউল আব্দুল করিম সহ অনেক মরমী সাধনের জন্ম দিয়েছে কিন্তু সুনামগঞ্জের মাটি, এই সিলেটের মাটি। তো আজকে হচ্ছে তার জন্মবার্ষিকী, 94তম জন্মবার্ষিকী। সকালের বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করছি এই মরমী সাধককে। তো আজকে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এই মরমী সাধকের জন্মবার্ষিকী ঘিরে সিলেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং একটু বলতে চাই যে এই মরমী সাধক কিন্তু জীবদ্দশায় অনেক গান রচনা করেছেন। বাউল গান, পল্লী গান, জারি, সারি, দেহতত্ত্ব, বিচ্ছেদ, নানান ধরনের গান তিনি রচনা করেছেন এবং গানগুলো কিন্তু অনেক জনপ্রিয় হয়েছে দেশ বিদেশে, শুধু বাংলাদেশে নয়, কিন্তু বাংলাদেশের গণ্ডি ছেড়ে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে তার গানের দ্যুতি। তো এখন কথা বলবো জ্ঞানের সাগর দূরবীন শাহ পরিষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক, যিনি দূরবীন শাহর জন্মবার্ষিকী সহ প্রতিটি অনুষ্ঠান পালন করে থাকেন, তার সাথে জানবো দূরবীন শাহর কিছু কথা। আচ্ছা বশির ভাই, আপনার এই মুহূর্তে কোন গানটির কথা মনে পড়ছে? আমরা গান দিয়ে শুরু করি। আমার গানটা মনে পড়ছে ওনার যে জনপ্রিয় গান, নির্জন যমুনার কুলে বসিয়া কদম্ব তলে বাজায় বাসি বন্ধু সে মোরায়, বাজায় বাসি বন্ধু সে মোরায়। ওনার অনেক গান জনপ্রিয়, যেমন বলেছেন অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার, টেকনিক্যালের হেডমেস্তরি আপনি হলেন পিটার, অটোমেটিক কলের মেশিন এই দেহ সবার। ওনার অনেক গান, ওনার মারিপতি মুর্শিদি। মূলত উনি আসলে শপাত শাহ অলির ছেলে। উনি সুনামগঞ্জের চাতকের দূরবীন টিলায় জন্ম নিয়েছেন। ওনার মাজারও এখানে শায়িত, উনি এখানে আছেন। ওনার বাবার মাজারও এখানে আছে। আজকে ওনার 94তম মৃত্যুবার্ষিকীতে ওনার জন্মবার্ষিকীতে আমি সাধারণ সম্পাদক হিসাবে বলতে চাই, দূরবীন শাহর গান শুধু গ্রামে গঞ্জে নয়, প্রতিটি মানুষের অন্তরে অন্তরে যাতে পৌঁছতে পারে, এ আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আচ্ছা, উনার বাবাও তো ছিলেন আসলে একজন সাধক। আসলে উনার বাবার হাত ধরেই তো উনার এই সাধনা, মরমী সাধনা শুরু হয়েছিল। যে ওনার বাবার হাত ধরেই, কিন্তু ওনার মাকে উনি বেশি রেসপেক্ট করতেন, ওনার মাকে উনি বেশি শ্রদ্ধা করতেন। ওনার মার আদেশ ছাড়া কোথাও উনি যেতেন না। উনি আসলে মা ভক্ত ছিলেন, সবাই এটা জানে। দূরবীন শাহ অনেক গান, জনপ্রিয় গান, এই যে আমি আগে বললাম নির্জন যমুনার কুলে, এরপরে আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে ভাই হবে যদি প্যাসেঞ্জার, নামাজ আমার হলো না আদায়, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ কন্যাসের দায়। অনেক গান, অসংখ্য গান ওনার। আমরা একটু আরেকটি গানের অংশ শুনতে চাই। নামাজ আমি পড়তে পারলাম না, নামাজ আমি পড়তে পারলাম না, দারুণ কন্যাসের দায়, নামাজ আমার হইল না আদায়, আল্লাহ নামাজ আমার হইল না আদায়। যেমন আর বলেছেন উনি, নাম ছাড়া এক ডাক রয়েছে, জাননি মন তার কবর, যে নামেতে সারা দিবে কাছে কাছে আছে তোর। এরপরে ওনার অসংখ্য গান, শাহজালালের হজরত বাবা শাহজালাল মুজারাদে এমনি, যার পরে সে বাংলাদেশে আধারে ওই রৌশনী। এই গানটি একটু মুখটা শুনতে চাই আমরা। হজরত বাবা শাহজালাল মুজারাদে এমনি, যার পরশে বাংলাদেশে, যার পরশে বাংলাদেশে আধারে হয়ে রৌশনী, হজরত বাবা শাহজালাল মুজারাদে এমনি। বুরহানুদ্দির পুত্র হত্যায় পাইয়া বাবাই নিমন্ত্রণ, 360 লিয়া নিয়া সিলেট করলেন আগমন, অশান্তি করিয়া দমন, অশান্তি করিয়া দমন, শুনাইলেন শান্তির বাণী, হজরত বাবা শাহজালাল মুজারাদে এমনি। আমরা জানতে পেরেছি ওনার মাধ্যমে যে উনি মুক্তিযুদ্ধে কিন্তু সংগঠক ছিলেন, মুক্তিযুদ্ধের গান, ওনার
আপনার গান গেয়ে অনেক মুক্তিযোদ্ধা করেছেন, মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত হয়েছেন এবং দেশের জন্য উনি কাজ করেছেন। তো তার সেই স্মৃতি রক্ষায় কতটুকু উদ্যোগ আপনারা নিচ্ছেন? আপনারা তো কষ্ট করছেন। আমরা চাচ্ছি বাংলাদেশ সরকার এবং মন্ত্রণালয়, দূরবীন সাহের অসংখ্য গান রয়েছে সারা বাংলায়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে, অনেক শিল্পীরাও আমরা গান গাচ্ছি। আমি চাই এই দূরবীন সার, আমাদের বর্তমানে দূরবীন সার মাজারে যেখানে আমরা উঠবো, এখানে সিঁড়ির কোনো ব্যবস্থা নেই, একবার উঠলে আপনি আপাই আর কোনো উঠতে পারবেন না। আমরা বাংলাদেশ সরকার এবং মন্ত্রণালয়ে যারা কর্তৃপক্ষ আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে যাতে দূরবীন সারি মাজারও সংস্কার করা হয় এবং এই সিঁড়িগুলা হয়। আর দূরবীন সার যে মিউজিয়াম, বিশেষভাবে দূরবীন সার মিউজিয়াম করা বিশেষ প্রয়োজন। আসলে ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানতে পারলাম যে দূরবীন সার অসংখ্য সুর দেশের গণ্ডিছে, দেশের বাইরে ছড়িয়ে আছে এবং অনেক জনপ্রিয় গান। এছাড়াও আরেকটি বিষয় যে বাংলাদেশের অনেক চলচ্চিত্রে কিন্তু তার গান ব্যবহার করা হয়েছে, এমনকি ভারতীয় একটি চলচ্চিত্রে ঋত্বিক ঘটক পরিচালিত তার গান পরিবেশিত হয়েছে। তো এই মরমী গায়কের স্মৃতি সংরক্ষণের তাগাদা জানালেন তার অনুসারী ভক্তরা এবং বিশেষ করে তার যে গীত গানগুলো সেগুলো সংগ্রহ করে সরকারি উদ্যোগের দাবি তাদের এবং সেই সাথে তার গানগুলো সঠিক সুরে গাওয়ার আকুতিটা তাদের মধ্যে। রুনি, ধন্যবাদ প্রত্যুষ আপনাকে, এবং ধন্যবাদ আপনি এই যে আমাদেরকে সকালবেলা মরমী সাধক দূরবীন সার যে গানগুলো আমাদেরকে শোনালেন সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এটা কিন্তু একদিকে সত্যি ঠিক যে তার গানগুলো কিন্তু সত্যি আমরা হয়তো তার নামে জানতাম না, কিন্তু অনেক আমার মনে হয় ইয়াং জেনারেশন জানে এই গানগুলো নতুন করে করা হয়েছে। নতুন ভাবে এই যে ঋত্বিক ঘটকের কথা আমরা বলছিল, প্রত্যুষ জানিয়ে দিল আমাদের যে সে তার একটি পার্শ্ববর্তী দেশের একটি চলচ্চিত্রে ব্যবহারও করেছে। আসলে আমাদের দেশে যদি আমরা আমাদের এই ধরনের যে বাউল সাধক রয়েছেন তাদের পটেনশিয়ালের কথা চিন্তা করি, অনেক তাদের ব্যাপ্তি ক্ষেত্র কিন্তু অনেক, তারা জীবন জীবিকার প্রতিটি বিষয় নিয়ে মানব জীবন, মানব দেহ, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, স্রষ্টা, সৃষ্টি অনেক কিছু সৃজেছেন, অনেক কিছু সৃষ্টি করেছেন। যদি একটু করেও একটা কোণা থেকে আমরা শুরু করি তবে অনেক দিন পার হয়ে যাবে রুনিয়া জানার জন্য। এবং এই যে আমরা যেটা সবসময় বলি যে এই গানগুলো কিন্তু যে টাইমলেস যেটা হয়, আর মানে এখন আমরা এটা ভেতর থেকে বের হয়ে এসে আমরা দুজনই খুবই হয় না মানে এটার মধ্যে ঢুকে যাচ্ছিলাম, আমরা আমাদের এখন চিন্তা সত্যি কাজ করছে না। আজকে সকালের এত সুন্দর ভিজুয়াল দেখলাম, তার মধ্যে মরমী সাধকের গান, সব গরম গরম চায়ের কাপ, সব কিছু আমাদের একটু বিরতি দরকার। আপনারা তাড়াতাড়ি ফেরত আসুন আমাদের কাছে। সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে আরও আরেকবার স্বাগতম। আমরা ফেরত চলে এসেছি এবং আমি এখন সরাসরি কোনো কথা বলবো না, একদম সরাসরি চলে যাব আমাদের ওয়েদার গার্ল রুবির কাছে। রুবি, শুভ সকাল। শুভ সকাল, অনেক ধন্যবাদ রুনিয়া, সেই সাথে জুবায়ের, তোমাদের দুজনকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল জানাচ্ছি আমাদের সেটে বসে থাকা পিসিআর, এমসিআর থেকে শুরু করে সকালের বাংলাদেশের সমস্ত দর্শকদেরকে। আর গতকালকে শুক্রবারের একটা ছুটির দিনকে নিয়ে একটা ছড়া বলেছিলাম 4 লাইনের, সেখানে লাইনটা ছিল এরকম যে একদিনের ছুটি, গরম গরম রুটি, সাথে একটি আন্ডা, আজ পড়েছে ঠান্ডা। ব্যাপারটা নাকি মানে স্ট্যান্ডার্ড ছিল না, আমাদের রুনিয়া বলছিল যে রুবি স্ট্যান্ডার্ড কিছু বানাও, তখন আমি একটু চেঞ্জ করে দিলাম, একদিনের ছুটি, গরম গরম রুটি, সাথে একটা ডিম পোচ, আজ দিব ওয়েদারের খোঁজ। আমি এটা টুলের উপর বসে বলেছি, একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করেছি। রুনিয়া, চলো ওয়েদার ডিটেলসটা জানিয়ে দিই, সত্যি ঠান্ডার খোঁজ দেবো। পূর্বাভাসে বলা হচ্ছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, আর সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর এবার জানিয়ে দেব সর্বোচ্চ তাপমাত্রা যা ছিল গতকালকে কক্সবাজারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 18.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় হয়ে গেছে 6:05 এবং সেই সূর্য অস্ত যাবে ঠিক 5:19 আমরা দেখতেই পাচ্ছি। এবার বিভাগীয় শহরগুলোর খবর। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে আজকে 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হওয়ার পসিবিলিটি রয়েছে তা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম পরবর্তী শহর এবং সেখানে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার পসিবিলিটি রয়েছে 30.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন যে পসিবিলিটি রয়েছে তাপমাত্রা হওয়ার সেটা হচ্ছে 18.5 ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী শহর রংপুর, সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস। খুলনা, সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 20.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 19.3 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ শহর আমার হাতে থাকা সিলেট, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বলে রাখছি যে এই সময় ঠান্ডাটা কিন্তু হুট করেই ধরে। ইনফ্যাক্ট আমিও কিছুটা শীতার্থ অবস্থায় আছি এবং ঠান্ডাতে আমার গলাটা মোটামুটি একটু অন্যরকম হয়ে গেছে। সো হোপফুলি কালকেও এই গলা নিয়েই ফিরে আসবো, কিন্তু আপনাকে যেন ঠান্ডায় কাবু করে না ফেলে। আপনি যদি কাবু হন, আমরা হয়ে যাব হাবু। চলে যাচ্ছি জুবাইর এবং রুনিয়ার কাছে। জুবাইর, রুনিয়া, এই ছিল হাতে থাকা ওয়েদার ডিটেলস। ধন্যবাদ রুবি। এবং তোমার সত্যি কবিতাটা মানে 6টা স্ট্যান্ডার্ড হয়েছে। তুমি যে দাঁড়িয়ে যে স্ট্যান্ডিং অবস্থায় যে ডিমটা পোচ করেছে আমি বুঝতে পারছি। জি হ্যাঁ, আমার চুলো উঁচুতে। আচ্ছা রুনিয়া রুবির মাঝে কি যেন চলছে উত্তপ্ত সূক্ষ্ম বাক্য বিনিময়। যাই হোক, সে সূক্ষ্ম যাই বিনিময়টা হোক, ডিম্পোজটা আমার জন্য থাকবে, এটাই প্রত্যাশা। রুবিকে অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক, আপনাদের একটু বলে দিতে চাই, এই যে কবিতা চর্চা কিন্তু আপনাদের কাছ থেকে দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছি। আপনারা আমাদের জানিয়েছেন, আমাদের ফেসবুকে আপনাদের লেখা কবিতাগুলো পড়েছি, আমরা অনুপ্রাণিত হয়েছি, রুবিও অনুপ্রাণিত হয়েছে, সেও লেখার চেষ্টা করছে। আর আমরা এখন কি চেষ্টা করবো? আমরা এখন একটা ছবি দেখে নিব আপনাদের পাঠানো ছবি থেকে। আমরা আজকে যে ছবিটা দেখবো সেটা হচ্ছে খুরশিদ মহল, তিনি পাঠিয়েছেন, স্থান ফকিরহাট। খুব সুন্দর ছবি। একদম শীত যে আসছে, সেই শীতের চাদর, সাদা রঙের কুয়াশার চাদরটা দেখতে পাচ্ছিলাম সবুজ গালিচার উপর, এবং ছোট ছোট শিশির দানাও হয়তো আছে কোথাও লুকিয়ে লুকিয়ে। ওই শিশির দানা দিয়েই কিন্তু অত সুন্দর একটা কুয়াশার চাদর হলো। যাই হোক দর্শক, আপনারা যারা ছবি পাঠাচ্ছেন তাদের নিরাশ করব না, কারণ আপনাদের জন্য থাকছে, আমাদের পক্ষ থেকে, বিজয়ের জন্য থাকছে। কি কি থাকছে রুনিয়া বলে দাও? হোটেল সিগালের পক্ষ থেকে থাকছে 3 দিন দুরাতে, এবং তার সাথে থাকছে আমাদের ব্লকবাস্টার সিনেমার একটি শোর 2টি টিকিট। তার সাথে হচ্ছে যমুনা পরিবারের পক্ষ থেকে অনেকগুলো গিফট, হ্যাম্পার অ্যান্ড চকলেট, এবং তার সাথে সবচেয়ে বড় গিফট হচ্ছে মাসেরা বিজয় আমাদের সাথে এখানে বসে তার অভিজ্ঞতা শেয়ার করতে পারবে। একদমই তাই। আমরা সুযোগ পাবো আমাদের দর্শকদের অনেক কাছে যাওয়ার। এজন্য যা করতে হবে, ছবি পাঠাতে হবে। ছবি পাঠানোর ঠিকানাটা বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজ, যা হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। অনেকে বলেছেন সকালের বাংলাদেশ স্পেলিং করে বলে দিতে, তা হচ্ছে SHOKALER, তারপরে বাংলাদেশের নর্মাল স্পেলিং, এবং আপনারা পাঠিয়ে দেন আপনাদের মনের মাধুরী মেশানো ছবিগুলো, যেখানে প্রকৃতির সৌন্দর্য অপারভাবে থাকবে। আর একটু জানিয়ে দিচ্ছি, আজ যাদের জন্মদিন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে উইশ করে দিচ্ছি শুভ জন্মদিন। আপনাদের দিনটা ভালো যাক, বছরটা ভালো যাক, এবং আমরা যেটা সবসময় বলি যে একটা ভালো কাজ আজকে একটা কোনো মানে প্রতিজ্ঞা করুন যে এই কাজটা আপনি করবেন, এবং আমাদেরকে সেটা প্লিজ ফেসবুকে জানান। আমরা সেটা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরাও বসে আছি, অপেক্ষা করছি আপনার সেই ভালো কাজটিও আমাদের পুরো দর্শকদের সাথে শেয়ার করে নিব। আর এই জন্য এর মধ্যে আরও একটি জিনিস জানিয়ে দিতে, যে ভালো কাজ জানানো, এবং যদি কারো জন্মদিনের আপনি শুভেচ্ছা পৌঁছে দিতে চান, বা অ্যানিভার্সারি হতে পারে, শুভেচ্ছা পৌঁছে দিতে চান, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে আপনি লিখে দিতে পারেন, facebook.com/সকালের বাংলাদেশ। এখানে আপনার অনুভূতির কথা, আপনার উৎসর্গের কথাগুলো জানিয়ে দিতে পারেন, আমরা পৌঁছে দিব ওই মানুষটির কাছে। আর আজকে প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকগুলো ফেসবুকের কমেন্ট ছিল, আমি জানি না পড়তে পারবো কিনা, আজকে বোধহয় সুযোগ হবে না। আজকে সুযোগ হবে না, রেখে দিই পরে। এবং আমরা তো ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকি, তারা জেনে যায় যে আমরা তাদের কমেন্টগুলো আসলে হয়তো আপনাদেরকে টিভির সেটে পড়ে শোনানো হয় না, কিন্তু আমাদেরটা কিন্তু হয় না, সবসময় চলে যায়। আপনারা জানেন যে আমরা সেটা পড়ে নিয়েছি। আজ আমার হাতে যে কমেন্টগুলো ছিল, আবুল খায়ের, আমির হোসেন, জয় রাজ, সেই সাথে রহমান, তানিম, অনেকেই আছেন, আমি পড়তে পারলাম না, দুঃখিত। তবে এই কমেন্টগুলো আমি আরো পড়ে শোনাবো। আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে রুনিয়া কি যেন বলতে চায়? বিদায় নেওয়ার আগে আমি শুধু এতটুকুই বলতে চাই যে একটা ভালো মানুষ একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারে, এবং পৃথিবী আমাদের শক্তিতেই কিন্তু সমৃদ্ধ। তো আমরা এগিয়ে যাব, সাথে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশায় আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। এই তো, খোদা হাফেজ।